হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এত এত ঘটনা আমাদের কাছে প্রায় আসে, আমরা এত এত ঘটনা শুনি, তবে আজকের ঘটনাটা পুরোটাই আলাদা। সবাইকে বলবো ঘটনাটা শোনার আগে একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও, পাশে থেকো। আচ্ছা, আমাদের গুড নিউজ, আশা করি তোমরা সবাই বলেছো তোমাদের সাথে সহমত হয়ে সোমবার থেকে শোনা কথায় দুপুর 2টোয় আমাদের কিন্তু ঘটনা আসছে নিয়মিত। কেউ কিন্তু মিস করো না। আর কমেন্ট বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। তাহলে চলো ঘটনাটা বলি। প্রিয়াংশু বসাক আজকে নদিয়া থেকে ঘটনাটা পাঠায়, বলে দিদি ভাই, এমন আজকে তোমাকে একটা অভিজ্ঞতা আমার শেয়ার করব। এরকম ঘটনা আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ কোনো প্ল্যাটফর্মে শুনিয়েছে, কারণ এরকম ঘটনা কারোর সাথে আমার মনে হয় না আজ পর্যন্ত ঘটেছে। কি ঘটেছে কি আজকে তোমাদেরকে বলবো। প্রিয়াংশু বলে, দিদি ভাই, আমার খুব ক্লোজ, আমি ওর নাম এখানে নেব না, জীবনে এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটা আমার মনে হয় না কারোর জীবনে না ঘটেছে, না কারোর জীবনে কোনোদিন ঘটুক। হ্যাঁ, প্রিয়াংশু বলে, দিদি ভাই, আজ থেকে প্রায় ঘটনাটা 3.5-4 বছরের কাছাকাছি হচ্ছে। বেসিক্যালি আমার পারফেক্ট ডেট বার মাস আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ক্লোজড আর আমার বলতে পারো এলাকাতেই সে থাকে। আমারই এক বন্ধু, একটা কাল্পনিক, ওর নাম দিলাম বাবলু। প্রিয়াংশু বলছে, দিদি ভাই, ওর বাড়ি থেকে পড়াশোনা শেষ, কাজ করছিল, মানে স্থায়ী না, কোনোদিন এখানে করে, কয়েকদিন এখানে করে, কয়েকদিন ওখানে করে, এরকম করে কাজ করে। কিন্তু ওর কাজের আয়স্য আছে, ও যেখানে কাজ করুক না কেন ও কিন্তু মোটা একটা টাকা ইনকাম করে। কেরম করে বলো তো, ও এমন, ওর ফেসটা একটা ইনোসেন্ট ফেস, ও যেখানে যায় ওকে দেখে না মানুষ খুব, মানে কি বলবো, কাছে টেনে নেয় ওকে। মানুষ খুব ডিপলি অল্প কয়েকদিনের মধ্যে বিশ্বাস করে ফেলে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও কিন্তু মানুষের সাথে সত্যি কথা বলতে প্রতারণা করে। হ্যাঁ, প্রতারণা করে। কিরকম করে প্রতারণা করে আমি বলি। দেখো, অনেক মানুষ কিন্তু আমাদের আশেপাশে থাকে, অনেক মানুষও অনেক রকম কিন্তু ক্যারেক্টার হয়। ওই বাবলুর ক্যারেক্টার ছিল কিরম, ধরো তোমার সাথে পরিচয় হয়েছে, তুমি ওকে খুব ভাই বা দাদা বলে খুব সম্মান দিচ্ছ, ভালোবাসছো। ওর বললাম না, ফেসটা খুব ইনোসেন্ট, যে কেউ না ওকে দেখলেই মানে একটা নরম মনের মানুষ হয়ে যেত। আহারে, ছেলেটার এরকম অভাব, ওকে দেখেই মানুষের এরকম মানে ভালোবাসা পড়ে যেত ওকে। বাবা, তোর বাড়ি কোথায়? নদিয়ায়। কে আছে বাড়িতে? বাবা আছে, মা আছে, বোন আছে। ঠিক আছে, বংশের পুরো পরিচয়টা দিয়ে দিল। কিরে, কোথায় কাজ করিস? মানে একটা আননোন পার্সন, কিন্তু ধরো কোনো জায়গায় কাজের জন্য গেছে, ওখানে কেউ ওকে দেখে, ওই যে ফেস দেখে সবার ওর প্রতি একটা ভালোবাসা জাগতো। ওকে বললো, তো কাজ করি না গো কাকা, একটা কাজের জন্যই খুঁজছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পড়াশোনাও শিখেছি, কিন্তু কাজ সেরকম ভাবে কাকা পাচ্ছি না, যদি একটা কাজ দেখে দিতেন খুব ভালো হতো। কাকা বলল, আরে তোকে তো কাজের জন্যই বলছি, তুই আমাকে বল কতদূর পড়াশোনা করেছিস? MA পাস। ওরে বাবা, MA পাস ছেলে বেকার? আচ্ছা ঠিক আছে, কি কাজ করবি বল? কাকা, সে গভর্নমেন্ট সার্ভিস হোক আর প্রাইভেট সার্ভিস, তো সার্ভিসই হয়, কিন্তু টাকাটা ভালো পেলেই হলো, কারণ আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, দরিদ্র ঘরের ছেলে তো, ছোট থেকে অভাব অনটন দেখে বড় হয়েছি, সুখের আলো কোনোদিন দেখিনি, দুধে ভাতে খাওয়া কি বলে সেটাও কোনোদিন পাইনি,
এইদিকে কিন্তু বাড়ির অবস্থা ওর খারাপ না, কিন্তু ও ওরকম নাকে কান্না করতো যেখানে যেত, আর ওর মুখ দেখে মানুষ যেত ফেঁসে। আর এইটাই ছিল ওর সব থেকে একটা ভালো বলো আর খারাপ বলো যাই বলো, ওর একটা মূলত বেসিক দিক ছিল। আমাদের প্রিয়াংশু বলে, দিদি ভাই মানুষের সাথে তুমি এরকম করে মানুষকে জালে ফাঁসিয়ে, তুমি মানুষের সাথে এরকমভাবে বাজে কথা বলে সব কিছু হাইড করে, যেরকম ওর এতটা ওদের খারাপ অবস্থা না, ও মানুষকে মিথ্যা কথা বলে, শুধু ওর ফেসটা এরকম মানুষের দেখে পুরো ওর ফেসে ডুবে যেত। আর ও লোকের কাছ থেকে এই সুযোগের একটা ফায়দা নিত। এই করে করে কিন্তু অনেক টাকা করে, নিজের বাইক করে, মানে কি চিটিংবাজি করে না, যে লোকের কাছে চিটিংবাজি করছে সেটা না, মিথ্যে কথা বলে ওর মুখ দেখিয়ে দেখিয়ে ওরকম করে কথা বলে বলে ভালো ভালো জায়গায় কাজে লাগতো, কিন্তু কাজ করতো না কোনো জায়গায়। কিরকম বলতো, 1 মাস করতো, মোটা টাকা কাজে লাগতো, 1 মাস পর যেই টাকাটা নেওয়া যেত স্যালারি, ওর কাজ বন্ধ, আর যাবে না। আবার একটা জায়গায় যেত, আবার ওখানে এরকম করতো, যেখানেই কাজে লাগতো ভালো টাকা কিন্তু মাইনে পেত, কিন্তু স্থায়ীভাবে কাজ করতো না। ও করলে পারে অনেক কিছু করতে পারতো, কিন্তু ওই ওর নেচার ওটা। এবার ঘটনাটা বলি, এটা যে আমার ক্লোজ ফ্রেন্ড বাবলু, ওর হচ্ছে এটা চরিত্র। এবার আমাদের প্রিয়াংশু ভাই বলে, দিদি ভাই প্রশ্ন আসতে পারে, তুমি যখন ঘটনাটা তোমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবে, শ্রোতা বন্ধুদের প্রশ্ন আসতে পারে, তোমার কেরম ক্লোজ ফ্রেন্ড যে তুমি বন্ধুর নামে বদনাম করছো, এটা প্রশ্ন আসতেই পারে। তবে বলে রাখি, আমার খুব কাছের বন্ধু, ভালো বন্ধু, বন্ধুর জায়গায় বন্ধু আছে, তা বলে কখনোই বন্ধুর এই জিনিসটা যে মানুষের একটা ইনোসেন্ট হার্ট আছে, সেইটা নিয়ে খেলার অধিকার পৃথিবীতে কারণ নেই, সত্যি কথা বলতে। তার জন্যই আজকে আমি ওর সত্যি অ্যাড্রেস, সত্যিকারের নাম না জানিয়ে আজকে শুধুমাত্র ওর আমি ঘটনাটা বলছি, ওর সাথে কি হয়। এরকম আমাদের চারপাশে হয়তো আমাদের অজান্তে অনেক মানুষ আছে, আমরা কিন্তু তাদের বুঝতেও পারি না, একদম বুঝি না। আজকের ঘটনা থেকে আমরা অনেক সাবধান হতে পারবো, শিক্ষাও নিতে পারবো। এবার কন্টিনিউ করি। প্রিয়াংশু বলে, দিদি ভাই ওর বাড়ি থেকে কাজবাজ করে না, এখানে 1 মাস ওখানে 2 মাস, ওর মা বাবা প্রেশার করলো যে আমরা মেয়ে দেখছি, তোমাকে বিয়ে করতে হবে। তো ও আমাকে বলল, দেখ প্রিয়াংশু, বাড়ি থেকে আমাকে বলছে বিয়ে করতেই হবে, মেয়ে দেখছে, এখন তো আমি বিয়ে করতে চাই না, কি করব। আমি বললাম, দেখ বিয়ে করতে চাস না, তা তুই তো সেরকম কাজ বাজ করিস না, তোর বাড়ি থেকে তুই কি দেখে বিয়ে দিচ্ছে। আমাকে বললো, দেখ আমাদের তো অবস্থা খুব একটা খারাপ না, বাবা মোটামুটি 2-3 মাস 6 মাস আমার বউকে বসিয়ে খাওয়াতে পারবে। এবার বাবা মা এরা ভাবছে যে আমি যদি বিয়ে করি তাহলে হয়তো পরবর্তীকালে একটা বউ আসলে পারে চাপ, সংসার বাড়বে, আস্তে আস্তে একটা আমার সংসারে মন আসবে, কাজকর্ম করবো, ওইভাবে বিয়েটা দিয়ে দিচ্ছে। তা আমি তখন বললাম, দেখ তোর যদি মন থাকে করে নে। এইসব কথা হওয়ার পর ওর 1 মাসের ওপর আর কোনো রকম আমার কাছে কথা নেই, আসে না, কোনো পাত্তাই নেই, সোজা কথা বলতে। ঠিক 1 মাস 5 দিনের মাথায়, মানে 4 দিন ছেড়ে 5 দিনের মাথায় হঠাৎ সকালবেলা এসে সাইকেলের বেলটাকে বাজাচ্ছে, যেখানটা আমি শুয়ে থাকি। আমার ঘরের একটা ছোট্ট জানলা রয়েছে মাথার দিকে, ওই জানলার সামনে দিয়েই আমাদের রাস্তা, পাড়ার রাস্তা, ছোট গলি, ওখানে এসে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে। আর আমার বন্ধুরা সব ওখান থেকেই আমাকে ডাকে, কেউ আর বাড়ি অতটা ঘুরে আসে না উঠোন দিয়ে। তা আমি জানলাটা খুললাম, আমি বললাম, কিরে বাবলু তুই? আমাকে বলে, ভাই তাড়াতাড়ি সামনে আয়, বেরিয়ে আয় তো উঠোনে। আমি বললাম, কেন? বলছে, বিয়ে ঠিক হয়ে গেছে ভাই। আমি বললাম, বিয়ে ঠিক হয়ে গেছে? ওই বিয়ের কার্ড কোথায়? বলে, আরে না রে, বিয়ের কার্ড না, বিয়ে ঠিক হয়ে গেছে, তুই আয় না। আমি আনন্দ, যাই হোক আনন্দ, বন্ধুর বিয়ে বলে কথা, অফ কবজি ডুবিয়ে খাবো কয়দিন, হই 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 হই, মানে একটা মনে সত্যি কথা বলতে একটা আনন্দই আলাদা। ও আমার খুব ভালো বন্ধু। বেরিয়ে গেলাম, ও আমাকে বলল, প্রিয়াংশু শোন, মেয়ের বাড়ি যেতে হবে। আমি বললাম, কোথায় কোথায়? না মেদিনীপুর। আমি বলি, মরণ,
নদিয়া থেকে মেদিনীপুর, মানে নদিয়া টু মেদিনীপুর, এত দূর ভাই? মেয়ে বিয়ে করছিস? উড়িয়া নাকি? বললো না ভাই, উড়িয়া না, বাঙালি। অবস্থা ভালো ভাই। ওখানে জানিস তো মেদিনীপুরের দিকে না ওই সব মালদার পার্টি থাকে, সব বিশাল টাকা পয়সা, জানিস তো। মেয়ের 3 তলা বাড়ি, হ্যাঁ, বাবা সোনার দোকান আছে, আবার বেতের দোকান আছে, বেত যেগুলো মানে বেত বোনাই হয় না সেই, হ্যাঁ, খুব পয়সাওয়ালা জানিস তো ভাই। ভালো, কপালটা না আমার ফেটে গেল, সে কপালে এরম মেরে বলছে কপালটা আমার ফেটে গেল। ওফ! তা আমি তখন বললাম কি, কপাল ফেটে গেল না, বল কপালটা খুলে গেল। বলছে আরে হ্যাঁ, যাই হোক। এবার খুব ভালো খবর, মাকেও ও এসে বলল যে ও কাকিমা, পায়ে নমস্কার করলো। মা বলে কি রে হতচ্ছাড়, আবার পায়ে নমস্কার করছিস কেন, কাজ করতে দে। বলছে কাকিমা বিয়ে ঠিক হয়ে গেছে, প্রিয়াংশুকেও বিয়ে দিয়ে দাও। আমার মা বললো খেয়ে দিয়ে কাজ নেই, তোর বাপের টাকা আছে, তোকে দিচ্ছে বসিয়ে, তোকে আর তোর বউকে খাওয়াবে, আমাদের এত টাকা নেই। এটা মা বাবার ক্যারেক্টার। বন্ধুর সামনে আমাকে এরকম করে ছোট করে দিল, প্রিয়াংশু বলে। তারপর বন্ধু বলল যে ভাই তোর কাছে মূলত আসলাম একটা কথা বলতে, সেটা হচ্ছে আমাকে আসছে মাসে মেয়ের বাড়ি যেতে হবে, কারণ মেয়ের বাড়িতে ওরা ওখান থেকে ডেকেছে, এখন তো মডার্ন হয়ে গেছে যুগ, আর মেয়ের বাড়ি যাব, গিয়ে আমরা একদিন মেয়ের বাড়িতে থাকবো, মেয়ের বাড়িতে থেকে মেয়ের সাথে কথা বলবো, আলাপ পরিচয় করব, তুই কিন্তু আমার সাথে যাবি। প্রিয়াংশু তো এক পায়ে রাজি। প্রিয়াংশু আমাকে বলে দিদি ভাই, আমাদের অনেক বন্ধুরাই বিয়ে করেছে, কিন্তু এরকম এত দূরে বিয়ে, তারপরে এরকম যাওয়া, একদিন মেয়ের বাড়ি থাকা, মানে একটা আমার কাছে তো বিশাল ব্যাপার। তো সেই দিনটা চলে আসলো। আমাকে রাতের বেলা ফোন করে বলল বাবলু যে ভাই সকালবেলা, একদম সকালবেলা এখান থেকে আমরা 4 চাকা নিয়ে বেরোচ্ছি, তোর বাড়ির সামনে হরেন দেবো, ঠিক আছে? তুই কিন্তু রেডি হয়ে থাকবি, ধর 6টা থেকে 6:30টার মধ্যেই ঢুকবো। আমি বললাম ঠিক আছে ভাই। রাতের বেলা ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে রাত প্রায় 2-2-2:30 পর্যন্ত ঘুম আসছে না। আমি ভাবছি আর একা একা হাসছি যে বাবলুর বিয়ে না আমার বিয়ে, আমি এত আনন্দে নাচছি। ওই হয় না মানে বন্ধুর বিয়ে বলে কথা, মানে একটা আনন্দই আলাদা। ছোটবেলার এক পাড়ার বন্ধু, মানে কি যে খুশি সে বলে বোঝাতে পারবো না। ঘুম তো আমার রাতে আসছে না। হঠাৎ করে ভোর হয়ে গেছে। সত্যি কথা বলতে মাকে বলে রেখেছিলাম, ঘড়িতে টাইম দিয়ে রেখেছি 5:30টায়, ঘড়ির টাইম যে কখন বাজতে বাজতে বন্ধ হয়ে গেছে মানে ফোনে, আমি বুঝতে পারিনি। মা 6টা 10, সেদিন মায়েরও উঠতে দেরি হয়। মা 6টা 10, মা আমাকে বলছে কি, এই প্রিয়াংশু ওঠ ওঠ, মেদিনীপুর যেতে হবে তো। আমি বলছি কি কটা বাজে? বলছে 6টা 10। আমি তো মাকে বলছি তোমার কোনো জ্ঞান আক্কেল নেই, 6টা থেকে 6:30টায় গাড়ি নিয়ে আসবে, আমার জন্য দাঁড়িয়ে থাকবে? তখন মা বলছে ওঠ না, কথা কম বল। আমি উঠে সোজা বাথরুমে দৌড়ালাম, দৌড়িয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে কোনো রকমে জামা কাপড়টা পরছি, বাবলু এসে বলছে ভাই চল গাড়ি এসে গেছে বেরো। মা বলল দাঁড়া, কিছু না খেয়ে যাস না, মুখে কিছু দিয়ে যা। আমি বললাম দূর, আমি কিছু খাবো না। মা জোর করে 2টো মেরি বিস্কুট এনে দিল, বলছে মেরি বিস্কুটগুলো খা, জলের বোতলটা নিয়ে যা। মা একটা জলের বোতল ব্যাগে জামা কাপড় ছিল ওখানে দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে। কোনো রকমের প্যান্টের বেল্ট আটকাতে আটকাতে পায়ের জুতো কোনো রকম পরে গাড়ি পর্যন্ত পৌঁছলাম। তারপর গিয়ে জুতো ফুতো সবই পরলাম ভালো করে, সেই গান চালিয়ে সেই 6:30 দিয়ে হই হই করতে করতে প্রায় 9:15-20 তখন আমরা সব ঘুমিয়ে পড়ি। সেই টাটা সুমোর মধ্যে ঘুমাচ্ছি। টাটা সুমোর মধ্যে ছিলাম হচ্ছে আমি, বাবলু, বাবলুর বাবা, বাবলুর কাকা, বাবলুর মামা, কোনো মহিলা নেই, আমরা 5জন পুরুষ সব ছিলাম। আমরা ঠিক দুপুরবেলা 1:30 কি 1:45 বাজে মেয়ের বাড়ি গিয়ে পৌঁছলাম। অনেকটা সময় লাগে, এতটা সময় লাগার কথা ছিল না, সময় লাগে কারণ আমরা 2-3 জায়গায় দাঁড়াই, একটু রিল্যাক্সেই গেছে গাড়ি, খুব ফাস্ট যায়নি। তারপরে পূর্ব মেদিনীপুর থেকে তোমরা হয়তো অনেকেই, আমি নামটা বলছি হেরিয়া, জায়গাটার নাম হেরিয়া, তোমরা অনেকেই হয়তো ওইদিকে যারা থাকো তারা বলবে যে এরকম কোনো নামক জায়গা তোমরা চেনো কিনা, হেরিয়া নামক। তো ওই হেরিয়া বলে জায়গাটা,
বলল দি ভাই অনেকটা ভেতরে গেলাম, বলছে মেয়ের বাড়ি সেই পুরো টাইলস মোজাইক করা, তিনতলা বাড়ি, সাদা রঙের, সেই ধপধপ করছে। আমি বাবলুকে বললাম, বাবলু তোর ভাই কপাল খুলে গেল ভাই, কত বড় বাড়ির মেয়ে ভাই। বাবলু বলল, আরে মেয়েটাকেও দেখতে হেবি। আমি বললাম, বারে বা ভাই, সত্যি কপাল তুই করেছিস। প্রিয়াংশু একটা খুব কঠিন হলেও সত্য বাস্তব কথা বলে। প্রিয়াংশু বলে, দি ভাই ও আমার খুব কাছের বন্ধু, ছোট্টবেলার, আমরা যখন উলঙ্গ থাকতাম তখনকারের ও আমার বন্ধু। কিন্তু সেদিন আমি জানি না ওর অত বড় ঘরে ওর বিয়ে হচ্ছে, মানে ওর শ্বশুর বাড়ি, আর বউকে আমি তখনও পর্যন্ত দেখিনি। বাবলুর কথা মতো খুব সুন্দর দেখতে। এসব শুনে একদিকে ভালোও লাগছে, কোথাও গিয়ে আবার আমি জানি না আমার ওর প্রতি একটা হিংসা হচ্ছে যে এত ভালো ঘরে তোর বিয়ে হচ্ছে, এত ভালো তুই বউ পাচ্ছিস, কত বড় তোর শ্বশুর বাড়ি, আবার মেয়ে একটাই, সব তো সম্পত্তি তোর হবে। প্রিয়াংশু বলে, দি ভাই আমি মনে করি ভালো কোনো মানুষই যে যতই ক্লোজড হোক না কেন, কেউ ভালো জিনিসটা না কারোর হোক, যদি কারোর মানে সেরকম না হয়, অপর সাইডের মানুষের ভালো হলে না আমার মনে হয় কেউই সহ্য করতে পারে না। আমি ওর এত ভালো বন্ধু, তবু আমার ওর প্রতি না একটা রাগ হচ্ছে, তোর এত ভালো ঘরে বিয়ে হচ্ছে। যাই হোক, তারপর কিছুটা সময় পর আমি আবার ভাবলাম, ও তো আমার বন্ধু, ওর যদি খারাপ হতো তাহলে কি শুনে আমার ভালো লাগতো? যাকগে। তো বাবলু আমার থেকে অনেকটা এগিয়ে গেছে, আমি ওর বাড়ির দিকেই দেখছি। বাবলু আমাকে বললো, ওই প্রিয়াংশু আয়। আমি ছুটে গেলাম। বাড়িতে ঢুকতে ঢুকতেই সেই মনে হচ্ছে জামাই বিয়ে হয়ে গেছে, বরণ ডালা নিয়ে শাশুড়ি মাই হবে, সে হাত ভর্তি সোনার চুড়ি, এতটা মাথায় ঘোমটা টানা, সেই উঁচু লম্বা একজন মহিলা এসে বলল, দাঁড়াও দাঁড়াও, এরম করে তোমরা এসো না, শুভ তোমরা আজকে এসো, প্রথম জামাই মানুষ। সেই কি বলবো, আশীর্বাদ টাশীর্বাদ করে ধান দুব্বো দিয়ে তুললো। আমি ভাবছি আমাকেও করে। আমি ভাবলাম এখনো পর্যন্ত বিয়ে হয়নি বাবলুর, এখনই এত ভালোবাসা, এত আশীর্বাদ করছে সবাই, বিয়ে হলে সত্যি। আবার কোথাও গিয়ে ভাবলাম ভগবানও সেরকম, ভালো মানুষদের সাথে কখনোই ভালো হয় না, খারাপগুলোর সাথেই ভালো হয়। প্রিয়াংশু বলছে, দি ভাই আমি যেগুলো মনে মনে ভেবেছি আমি সেইগুলোই বলছি, আমার এখানে বলতে কোনো রকম বাধা নেই, সত্যি কথা, আমার যা মনে এসছে ওই সময় আমি বলছি। তবুও খুশি হচ্ছে যে আমার বন্ধু ভালো হচ্ছে। এবার ওদের ঘরে গেলাম, ওরে বাবা, সেই তো বাড়ি মনে হচ্ছে সেই বাংলা চলচ্চিত্র জগতের কোনো নায়ক নায়িকার বাড়ি, এত সুন্দর বাড়ি ঘর। যাবার পর আমাদেরকে একটা রুম লক ছিল খুলে দিল, দিয়ে বলে এই ঘরে তোমরা বিশ্রাম করো, এসি টেসি সব লাগানো আছে, ফ্যান চলছে, গরমকাল ছিল, মানে খুব গরম না, গরম গরম ছিল। ফ্যান ট্যান চালিয়ে দিল। আর মামা কাকা ওর বাবা ওদেরকে একটা আলাদা রুম দেয়, আমাদেরকে ওই ঘরটা দেয়, বললো তোমরা এই ঘরে থাকো, ওনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনারা পাশের রুমে থাকুক। আর সেখানে মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের জ্যাঠা, যৌথ ফ্যামিলি সবাই এসছে, কথা বলছে, আমরা দুজন বসে রয়েছি। আমি বাবলুকে বলছি, এই বাবলু তোর বউ কোথায়, বউকে দেখলাম না তো। বাবলু বলছে, আরে বউ আসবে, দাঁড়া না। বউকে কিন্তু বাবলুও কোনোদিন মানে ফেস টু ফেস তো দেখিনি, ভিডিও কলেও কোনোদিন দেখেনি, মানে ফটোতে দেখেছে, ফটো শেয়ার হয়েছে, ফটোতে দেখেছে। এবার দুপুরবেলা যেতুনি হয়েই গেছিল, আমাদেরকে বলল যে বাবা তোমরা আসো খেয়ে নাও। সেই দোতলায় আমাদের ডাইনিং টেবিলে খেতে দিল। তিনতলা বাড়ি, তিনতলায় আমরা ছিলাম, একতলায় রান্নাঘর, আরো জ্যাঠা কাকারা থাকে, বিশাল বড় জমির উপর বাড়ি, দোতলায় খাবার একটা জায়গা করা। তো সেখানে খেতে দিল, সে বিশাল বড়, না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না কিরকম। ওখানে খেতে বসি, তখন প্রথম মেয়েকে দেখলাম। মেয়ে একটা হালকা ছিমছাম চেহারা, বেশ মিষ্টি দেখতে, চুলটা খুব বড় না, ওই মোটামুটি পিঠ পর্যন্ত চুলটা, আর রোগা পাতলা ফর্সা, দেখতে শুনতে খুব সুন্দর। আমি বলছি
এই ছেলেকে এরকম মেয়ে দিচ্ছে, এত সুন্দর বউ হবে ওর। প্রিয়াংশু বলছে, দি ভাই আমি পদক্ষেপে পদক্ষেপে প্রতিটা মুহূর্তে আমি ভাবছি। যা হোক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর যে বৌদি আমাদের আসলো, মানে বাবলুদার বউ, হ্যাঁ বাবলুর বউ, তো আসতে আমার সাথে কথা বললো। খুব ভালো মিষ্টি মেয়ে। আর সত্যি কথা বলতে বৌদি সত্যি খুব ভালো। আর সত্যি কথা বলতে মানে ওই ছ্যামলাবো বা ওই পুরুষ মানুষের দিকে তাকিয়ে হাসা ওরকম না, শিক্ষা দীক্ষা আছে। যাই হোক, খাবার দাবার খেলাম মেয়েটার সাথে। বাবলুদা ওই খাবার ওখানেই, ডাইনিংয়ের ওখানেই, মেয়ের মাও ছিল, কাকিমা ছিল, সবার সামনে দুটো একটা কথা হলো, হাসি ঠাট্টা, বেশ ভালো মজা হচ্ছে। তারপর আমরা খেয়ে বললে, বাবা তোমরা উপরে গিয়ে শুয়ে পড়ো। আমরা চলে গেলাম। আর কি শোবো, তখন প্রায় বিকাল হচ্ছে। তো আমাকে বাবলু বলল, চল ছাদে উঠি। তো ছাদে উঠেছি। ছাদে উঠে দাঁড়িয়ে আছি। প্রিয়াংশু বলছে, দি ভাই চারপাশে না, তিনতলা বাড়িতে অনেক বড় ছাদ, আর চারপাশে না পুকুর, আম গাছ, তারপর তোমার বড় বড় নারকেল গাছ, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে অতুলনীয়। এক কথা মনে হচ্ছে যেন কোনো আর্ট খাতায় তোলা একটা ছবি, এত সুন্দর পরিবেশ। হঠাৎ করে মেয়েটা আসে, মানে আমরা প্রথমে লক্ষ্য করিনি, আমরা ওই প্রকৃতি দেখছি দাঁড়িয়ে। তখন প্রায় 5:30 6টার কাছাকাছি, একটা গোধূলি লগ্ন, হালকা হালকা একটা অন্ধকার অন্ধকার হচ্ছে ওই সময়। চারপাশে অনেক বাড়িতে তখন শঙ্খ বাজছে, পুজো টুজো দিচ্ছে। হঠাৎ করে পায়ে নুপুরের একটা শব্দ শুনি। দুজনেই তাকাই সিঁড়ির ঘরটার দিকে। দেখলাম বৌদি আসছে, মানে বাবলুদার যার সাথে বিয়ে হবে সে। বাবলুদা মুচকে হাসে, বৌদিও দেখে হেসে মাথাটা নিচু করে নেয় লজ্জায়। প্রিয়াংশু তখন বলে, দি ভাই আমি বললাম যে, বৌদি ভালো হয়েছে, দাদা তোমাকে অনেকক্ষণ ধরে মনে করছিল, তুমি চলে এসছো, দাদার সাথে মনের মিল আছে। কিন্তু একবারও কিন্তু বাবলুদা বলেনি, মানে একবারও কিন্তু বাবলু আমাকে বলেনি ওই মানে ওর হবু বউর কথা। আমি এটা বললাম বলে আমি বললাম, কাবাব মে হাড্ডি হচ্ছি না, আমি নিচে গেলাম, পাটা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমরা কথা বলো। তো বাবলু আমাকে বললো, দাঁড়া না দাঁড়া না প্রিয়াংশু, তুই থাক না, ওর লজ্জা লাগছে। তো আমি নিচে চলে আসি। কিছুক্ষণ পর, তাও প্রায় ঘন্টাখানিক পর, বাবলুদা নিচে আসলো। বাবলুদার দেখছি কপাল থেকে ঘাম ঝরছে, মুখে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। মুখের যে আনন্দ এতক্ষণ ছাদে দেখেছি আশা থেকে, মানে যেই খুশিটা মুখ জুড়ে শরীর জুড়ে ছিল, শরীর মুখ জুড়ে ছিল, সেই জিনিসটা নেই। একটা অদ্ভুত মুখের মধ্যে একটা ডিপ্রেশন আমি পরিষ্কার দেখছি। আমি তখন বাবলুকে বললাম, বাবলু একটা কথা বলবো? বলছে, হ্যাঁ বল। আমি বললাম, কি হয়েছে রে, তোর মুখটা কেমন একটা লাগছে, কিরকম লাগছে তোকে, ফিকা ফিকা, কি ব্যাপার? ও আমাকে বলল, না না ও কিছু হয়নি, এমনি শরীরটা ভালো লাগছে না, অবেলায় খেয়েছি তো, তারপর তার মধ্যে অনেক রকম খাবার ছিল তো, আসলে শরীরটা কেমন লাগছে। আমি আর ওকে কিছু বললাম না, হতে পারে। তারপর রাতের বেলা পাপলু আমাকে বলল, ভাই তুই ছাদে যাবি আমার সাথে? তখন প্রায় রাত 11:30 বেজে গেছে। আমি তখন বললাম, এখন ছাদে যাবি? আমাদের খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া হয়ে গেছে, পাঁঠার মাংস, গরম গরম রুটি, স্যালাড, মিষ্টি এইসব খেয়েছি। তো পরের দিন সকালে আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। আমি বললাম, এত রাতে ভাই আমার ভালো লাগছে, কারণ রাতের বেলা না। প্রিয়াংশু বলে, দিদি ভাই রাতে ওই পাঁঠার, কচি পাঁঠার মাংস আমাদের ওইদিকে সত্যি কথা বলতে পাওয়া যায়। আমরা তো গ্রামের দিকে থাকি, কিন্তু অত স্বাদ, হাতের রান্না তো সবার একরকম হয় না। আমি দুটো মাংস, দুটো রুটি একটু বেশি খেয়ে ফেলি, তো তার জন্য আমার পেটটা ভার হয়ে যায়। আর রাতে যেহেতু নাকি স্যালাড আমরা খাই না, হ্যাবিট নেই, তো ওখানে গিয়ে একটু স্যালাড, দই, মিষ্টি এসব খেয়ে ফেলি। ওদের ঘরে পাতা দই, গরু টরু আছে, লোক দিয়ে সেই গরু দেখাশোনা করে, মানে বিশাল তো একটা ব্যাপার। আমি আর যেতে চাইলাম না।
বাবলু আমাকে বলল যে আমি না একটু ছাদে যাচ্ছি। আমি বললাম যা। ও একা একাই যায়। যখন ও রুম থেকে বেরোয় তখন ওর বাবা বাবলুর সাথে কথা বলছে যে বাবলু কোথায় যাচ্ছিস এত রাতে। তো বাবলু তখন বলছে বাবা খাওয়াটা বেশি হয়ে গেছে, ছাদে যাচ্ছি। তখন ওর বাবা বলল দেখ অচেনা অচেনা জায়গা তো, রাত ভিত উপরে না হাঁটাটাই ভালো। তুই তো এখানে থাকিস না, কিছুদিন পর পার্মানেন্ট শ্বশুর বাড়ি হয়ে যাবে, তখন এসে থাকবি খুনি। আর তুই তো একমাত্র জামাই, মানে একমাত্র ছেলে, একটাই তো মেয়ে। এইটা ওর বাবা ওকে বলছে, আস্তে আস্তে বলছে কথাটা। আর যেহেতু ঘরের গেটের সামনে, আমি তো ঘরে রয়েছি শুয়ে, শুনতে পাচ্ছি দরজাটা খোলা। তো একটা সময় আমার চোখ লেগে যায়, খাওয়া হয়, ঘুম হয়। মানে সত্যি কথা বলতে সকালবেলা বেরিয়েছি, খাবার তারপর ঘুম হয়নি, গাড়িতে একটু ঘুমিয়েছি, তারপর খাবারটা পেটে পড়েছে দুবেলা, অত ভালো। আমি ঘুমিয়ে পড়ি। আনুমানিক যখন আমার ঘুম ভাঙে তখন ওই ধরে নাও রাত 3টে। প্রিয়াংশু বলে দিদিভাই তুমি ধারণা করতে পারবে না, 3টের সময় যখন আমার চোখ খুললো, আমি লাইট ওরকম জ্বলছে, দরজা ওরকম খোলা। মানে ওই রাত্রে 11:30টার পর কেউ আর দোতলার, মানে কেউ আর 3তলায় আসেনি, সবাই একতলাতেই থাকে নিচে। আর দোতলায় খাবার আছে, ঠাকুর ঘর আছে। আর 3তলাতে পাশাপাশি রুমে ওর কাকা যেটা ছিল, মামা, আর একটাতে ও আমি ছিলাম। আর কেউ কিন্তু নেই। ওদের আরোগুলো রুম আছে খোলা বা তালা মারা, কেউ থাকে নাকি জানি না। প্রিয়াংশু বলছে রাত 3টের দিকে ঘুম ভাঙে। আমি ফোনটা নিয়ে সাথে সাথে দেখলাম যে 3টের কাছাকাছি ঘুম চোখে দেখেছি। অতটা পারফেক্ট সময় বলতে পারবো না, ডট কটা বাজে। দেখলাম বাবলু নেই। আমি সাথে সাথে উঠে গেটের সামনেটা গিয়ে দাঁড়ালাম। দেখলাম না, বাবলু তো কোনো জায়গায় নেই, সবার গেট বন্ধ। ঘরে বাবলু কোথায় গেল? আবার আমি ভাবলাম কি জানি, মনে হয় বৌদির সাথে একা আলাপ করছে, কারণ পাকা কথা তো হয়েই গেছে। এটা একবার ঘুরে দেখে যাওয়া, খোঁজ খবর নেওয়ার জন্য। বিয়ে তো মানে একদম ওদের কাঠ ঠাট ছাপানোর ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে একদম সামনে, হয়তো দুজনে একা সময় কাটাচ্ছে। তখন প্রিয়াংশু বলে দিদিভাই আমি এটা মনে করে এসে খাটে শুয়ে পড়ি আবার। আর একা একা খুব আনন্দ হচ্ছে মনটা, যে দেখছি ঘরটা, বাহ আমিও এসে থাকবো, এখানেরই একটা মেয়ে বিয়ে করব। প্রিয়াংশু এসব ভাবছে। অনেকটা সময় হয়ে যাওয়ার পর প্রিয়াংশু বলছে দি ভাই আমার না মনটা হঠাৎ খুব খারাপ লাগছে। এতক্ষণ ভালো ছিল, ঘুমটা সলিড হয়েছে, চোখ টোক ফুলে গেছে, একটা কিরকম লাগছে আমার না, কিরকম একটা লাগলো। অনেকক্ষণ শুয়ে রয়েছি। আমি বললাম এতক্ষণ ধরে ভাবলো কি এসছিল, চলে গেছিল, আমি তো ঘুমিয়ে পড়েছি, তখন তো 12টার কাছাকাছি, 11:30 হবে। তারপরে এসছিল না সেই গেছে, মানে একটা দোনমনো তো হচ্ছে, মনটা খারাপ লাগছে। প্রিয়াংশু বলছে দি ভাই আমি ওকে ফোন করলাম। ফোন করতে দেখলাম আরে ফোনে তো রিং হচ্ছে রুমের মধ্যেই। ও শুয়েছিল যেখানে বাবলু পাশেই, ওই বালিশের নিচেই ফোনটা রাখা। আমি বললাম তাহলে তো ও নিশ্চয়ই বৌদির সাথেই দেখা করতে গেছে, ফোনটা কি করতে নিয়ে যাবে। অনেকটা সময় আবারও কাটে। প্রিয়াংশু বলছে দি ভাই আমি আস্তে আস্তে ফোনটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম ছাদের দিকে। রাত তখন প্রায় 3:33 কি 35 এরকম হবে, মানে ওই 3:30-এর দিকে। চারপাশে খুব জোরে জোনাকির শব্দ শুনতে পাচ্ছি, জোনাকি ডাকছে। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, হাওয়াটা ঠান্ডা না, গরম হাওয়া দিচ্ছে। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দিদিভাই আমি এরকম ঘটনা কোনোদিন না শুনেছি, না আমি কোনোদিন আর শুনতে কারোর কাছ দিয়ে চাই। আমি গিয়ে দেখলাম ওদের যে 3তলার ছাদ, ওই 3তলার ছাদের সমান চারপাশে অনেকগুলো নারিকেল গাছ ছিল। নারিকেল গাছের সাথে গলায় দড়ি দিয়ে আমার বন্ধু বাবলু ঝুলছে। আমি ওখানে দেখে সাথে সাথে আমার মাথা টলে যায়।
সিঁড়ি দিয়ে তখনও আমি পুরোটা উঠিনি, সোজা আমি দেখতে পাচ্ছি, কারণ উপরে লাইট জ্বলছে, গেটটা উপরে চিলেকোঠার হাট করে খোলা। আমি এইটা দেখে আমার যখন মাথাটা টলে যায়, আমি ওখানে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আমি হার্ট ফেল করব। আমার শরীরের মধ্যে সেই যে কি কষ্ট, আমি দিশে হারা হয়ে গেছি। আমি তখন মানে ওই যে মুভমেন্টটা, আমি না কানে কিছু শুনতে পাচ্ছি, না আমি চোখে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমি দিশেহারা, আমি কি করব। আমি সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে সারা শরীর আমার ঘামে ভিজে গেছে। আমি এসে যেখানে কাকু ছিল, মানে বাবলুর বাবা কাকা যেখানে ছিল, মামা, আমি ওই গেটের মধ্যে সারা শরীর নিয়ে দাপড়াতে থাকি। আওয়াজ হবে কি ভেঙে যাবে আমি জানি না। যখন আওয়াজ করতে থাকি, সাথে সাথে ভিতর থেকে ওর কাকা শব্দ করে যে কে গেটে এত জোরে কে আওয়াজ করছে। সাথে সাথে আমি কথা বলতে পারছি না, আমি সমানে মেরেই যাচ্ছি। যখন গেটটা খুলে তখন ওর কাকা আমাকে বলছে, ফাসলামি হচ্ছে রে পিয়াংশু, এই রাতের বেলা ছেলের শ্বশুর বাড়িতে তুই কি করছিস? আমি বললাম, কাকু আমি আর বলতে পারছি না, কাকু ছাদে যাও, সর্বনাশ হয়ে গেছে কাকু, ছাদে যাও। কাকু বলছে কি? তখন বাবলুর বাবা উঠে এসে বলছে, এই পিয়াংশু, আমাকে ধরে নাড়ছে। আমার অবস্থা শেষ, আমার অবস্থা, আমি নেই, আমার জীবনটা মানে বেরিয়ে যাবার উপায়। আমি বলতে পারবো না কিছু, আমার ছোটবেলার বন্ধু, আমি কি দেখেছি আমি বলতে পারছি না। সাথে সাথে ওর বাবা বলছে, কি হয়েছে তোর, এরকম করছিস কেন, বাবলু কোথায়? তখন ওর কাকা, যাকে আমি বলেছি কাকা যেটুনি গেটটা খুলেছে, কাকা বলছে যে এই উপরে চল দাদা, উপরে চল। ও বলছে ছাদে যেতে। সাথে সাথে কাকা, ওর বাবা বাবলুর, আর ওইদিকে মামা বলছে, জামাইবাবু আমিও আসছি। সব উপরে ছোটে। যখন উপরে ছোটে তখন তো সেই মানে চিৎকার চেঁচামেচি, পুরো পাড়ার লোক, ভোর 4টে না বাজতে বাজতে ওদের বাড়িতে জমায়েত হয়ে গেল পাড়ার লোক। সেই যে কি একটা বাজে ব্যাপার, কিছু বুঝতে পারলাম না। বাবলু কেন ওখানে গিয়ে বিয়ে হবে, এত বড় বাড়ি, এত কিছু, কেন সুসাইড করলো আজ পর্যন্ত জানতেই পারলাম না। আমি কাউকে বলতেও পারলাম না যে ও একা একা বিকালবেলা ওই মেয়েটার সাথে কথা বলেছিল যার সাথে বিয়ে হবে, আর সেই মেয়েটা কি ওকে কিছু বলেছে? ও কিন্তু ওই ছাদ থেকে আসার পর আমি ওকে খুব দেখেছি, ডিপ্রেশনে ছিল। কিন্তু আমি না জেনে না কিছু শুনে আমি একটা মেয়ের কথা কি করে বলবো? আমি কিছু তো জানতামই না, আমি কিছু বলতে পারিনি। কিন্তু কিন্তু ঘটনাটা এখানে শেষ না। প্রিয়াংশু বলছে, দিদি ভাই ডেড বডি অ্যাম্বুলেন্সে করে ওখান থেকে কেস পুলিশ কেস অনেক কিছু হলো, সুসাইড যেহেতু উনি করেছে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। মেয়ের বাড়ির তো পুরো গ্রামে নাক কাটা পুরো হয়ে গেল সম্মান, মানে একটা এমন বিচ্ছিরি ব্যাপার হলো। আমাদের তো চলে গেল বন্ধু, ওর বাবা সেই মানে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, বাবলুর বাবা থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি। বাবলুর বাবা বলল, অনেক বয়স বাবা, তোর বাবাকে একটু বল গ্রামের আমাদের যে প্রধান আছে বলে সব কিছু ঠিক করে রাখতে, বাড়িতে যেন কাউকে মেয়েদের না জানায়, মানে মাকে, বাবলুর মাকে বা বোনকে, হ্যাঁ কাউকে, আমার মাকেও জানাতে না করেছে। বললো সে তো কি অবস্থা, একবারে ডেড বডি নিয়ে বাড়িতে আসি, সেই মানে এরপরে তো আর বলার কিছু নেই। মানে আমাদের পিয়াংশু বলে, দিদি ভাই বুঝতেই পারছো যে পাড়াতে কি অবস্থা, কি হয়েছে। সেই শোক, সেই ধাক্কা, সেই কাজ হতে হতে সব কিছু একটা মাস লোকের মুখে মুখে একই, পাড়াতে যেখানে যাচ্ছি উঠতে বসতে, সাইকেল নিয়ে বাজারে ফুল আনতে, এক লোকের মুখে এক কথা, ওই বাবলুর কথা। কি ব্যাপার, এটা হবেই, এটা রহস্য আজও। কিন্তু প্রিয়াংশু বলে, দিদি ভাই ঠিক 3 মাস সব আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। একদিন রাতের বেলা আমি বই পড়ছি, বিশ্বাস করো দিদি ভাই আমার এক্সাম ছিল, আমি বই পড়ছি, আমার না বাবু হয়ে বসে আছি, ঝিম লাগছে, বাবু হয়ে বসে বসে পড়ছি, এত চোখ লেগে যাচ্ছে আমি ঢুলছি, ওরকম করছি। আমার সামনে
আমার সামনে বাবলু দাঁড়িয়ে আমার দিকে দেখছে। আমি না বারবার করে এরকম করে মাথাটা পড়তে পড়তে হয় না, দেখবে আমাদের ছোটবেলায় আমার মনে হয় ওই এক্সামের আগে আগে সবারই হয়েছে, অনেক রাত অবধি জেগে পড়া বা অনেক ভোরে পড়তে পড়তে চোখ রাতে ঘুম না হলে বা খুব গভীর ঘুম আসলে হয়, ঠিক ওরকম বারবার শুধু ঝিম ঝিম লাগছে। হঠাৎ দেখি কে যেন সামনে, ঘরে তো লাইট জ্বলছে, ওই ঘুমের ঝিমের মধ্যে আমি দেখছি আমার সামনে বাবলু দাঁড়িয়ে। বাবলু আমার দিকে বড় বড় করে তাকিয়ে রয়েছে। সে কি বিকট ওর রূপ, ওর মুখটা দেখার মতো না, ওই দৃশ্য আমি কোনো দিন দেখতে চাই না দিদিভাই। প্রিয়াংশু বলে, দিদিভাই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ওর যে চোখে মুখে কি রাগ না আমার প্রতি, কি আমি কিছু জানি না, ও আমার দিকে এরকম করে দেখছে। আমি সোজা বই ফেলে পালাতে যাব, আমাকে বাবলু বলছে, প্রিয়াংশু কোথায় যাচ্ছিস তুই, এখানে বস। আমি চুপ করে বসলাম, আমার মুখে কথা নেই, আমার হাত পা সব কাঁপছে। হাত তুই, শুধু খুব কষ্টে বললাম। আমাকে বাবলু বলল, আমাকে ভুলে যাসনি তো? আমি বললাম, না রে ভাই, তুই কেন মরলি ভাই ওখানে গিয়ে? যে এই কথা বললাম যে ভাই তুই কেন মরলি ওখানে গিয়ে, তো বিশ্বাস করবে না। প্রিয়াংশু বলে, দিদি ভাই ওই সময় আমার মা দরজাটা খুললো আমার রুমের, আর সাথে সাথে ওখান থেকে ভ্যানিস নেই। মা দরজাটা খোলে আর ওকে আমি জিজ্ঞেসটা করলাম, মা দরজাটা খুললো, ভ্যানিস, সেকেন্ডের মধ্যে নেই। আমার চোখে কোনো স্বপ্ন না, আমি পড়ছিলাম ওর কথা, আমি ভাবছিলামও না। মা বলল, কিরে? আমি বাথরুমে উঠেছিলাম, আর আমাদের ঘরের সামনে দিয়ে বাথরুম যেতে হয়, আমার একদম ঘরের সামনে দিয়ে। মা বলছে, যাচ্ছিলাম, তুই এত রাতে কার সাথে ফোনে কথা বলছিলিস? আমি আবার শুনে দরজাটা খুললাম, আমার দরজা ভেজানোই থাকে, প্রিয়াংশু বলেছে। বলছে, দি ভাই আমি মাকে বললাম, খুব কাঁদলাম, পরীক্ষা আমার একদম বাজে হয়েছে, যা ভয় পেয়েছি, সারা শরীরে কাঁপতে কাঁপতে জ্বর নিয়ে, ভোর থেকে আমার জ্বর এসে গেছে, ওই নিয়ে এক্সাম দিয়ে আসলাম। মাকে বললাম, মা আমাকে সাথে সাথে মল্লি সাহেবের কাছে নিয়ে গেল। মাজারে নিয়ে গিয়ে মাদুলি দিল, একটা কোমরে একটা গলায়, জল পোড়া তেল পোড়া সব দিল, ধূপকাঠি দিল, বললো ধরাবি, রাতের বেলা প্রত্যেক রাতে ধূপ ধরিয়ে শুবি, তোর বন্ধু আর আসবে না। প্রিয়াংশু বলে, দিদি ভাই ওকে আমি আর কোনোদিন দেখিনি, একদিনই এসছিল, কিন্তু আফসোস বা আক্ষেপ যাই বলো রয়ে গেল, সেটা হচ্ছে আমার মায়ের জন্য। আমি ওকে জানতে পারলাম না সেদিন ও কেন মারা গেছিল। দর্শক বন্ধুরা, আমাদের প্রিয়াংশু বসাক নদিয়া থেকে ঘটনাটা পাঠায়, বলে, দিদি ভাই তুমি যদি বিশ্বাস না হয়, আমাদের পাড়ায় যদি কোনোদিন আসো, তুমি লোকে মুখে যাকে জিজ্ঞেস করবে সেই তোমাকে এই ঘটনার সাক্ষী দেবে। খুব অদ্ভুতভাবে বাবলু চলে গেল। বাবলুর বয়স কিন্তু বেশি ছিল না, মাত্র 26-এ পড়েছিল বাবলু। বাড়ি থেকে বিয়ের জন্য বলছিল, বাড়ির অবস্থা খুব একটা খারাপ না, বিয়ে দিয়ে দিত। মেয়ের বাড়িও ভালো অবস্থা ছিল। তারপর মেয়ের বাড়ির আর কোনো খবরও আমরা পাইনি, ওরাও আর কোনো খবর নিয়েছে নাকি তাও জানি না। কারণ প্রিয়াংশু বলে, আমি তো ওর বন্ধু ছিলাম, আমার কখনোই মানে সেই সাহসটা হয়নি যে গিয়ে ওর বাবাকে মাকে জিজ্ঞাসা করবো, প্রিয়াংশুর যে শ্বশুর বাড়িতে গেছিলাম, ওখানে কিছু খবর পেলে নাকি তোমরা বা কিছু, এটা আমার আর সাহস হয়নি। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? সত্যি একটা ভার হয়ে যাওয়া, গায়ে একটা শিহরণ জাগানো ঘটনা। সত্যি প্রিয়াংশু বসাক, তোমাকে ভাই আমি বাই হার্ট বলছি, অশেষ 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 ভালোবাসা, ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। কারণ এই ঘটনাটার মধ্যে বহু কিছু আছে, বহু কিছু। যদি ঘটনাটা ঘটনার মতো কেউ নিয়ে বুঝতে পারো। তো চলো এবার তোমাদের তাড়াতাড়ি নামগুলো পড়ে নি, পড়ে আজকের মতো ইতি টানবো। অনেক বড় হয়ে গেল ঘটনাটা একদম বাস্তব, কিরকম লাগলো কমেন্টে জানিও, একদম বাস্তব। আর হ্যাঁ, আরো একটি কথা বলে রাখি, সোমবার থেকে কিন্তু আমাদের আসছে ঘটনা। চলো প্রথমে রিনা সিনা,
তারপরে কমেন্ট করে বনানী কর্মকার দি ভাই, সোমা দাস পরিবার থেকে বর্ষা সরকার, মহুয়া পাল, তারপরে সৌমিক সরকার, তারপরে প্রশান্ত রয়, আচ্ছা প্রশান্ত কুমার রয় হালিশহর থেকে কমেন্ট করেছেন। আচ্ছা ভিকি সাউ, তারপরে কমেন্ট করে হচ্ছে নীলিমা সিং, তারপরে ইস্ফিতা পাল, তারপরে শিল্পী দি, তারপর কমেন্ট করো পিন্টু ঘোষ, আচ্ছা ভাই, তারপর বনানী কর্মকার দি ভাই আবারও কমেন্ট করেছো, সুপর্ণা কমেন্ট করেছো, তারপর প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছো, তারপরে শাশ্বতী দে কমেন্ট করেছো, তারপরে চন্দনা গোপে, তারপরে করেছো সুপর্ণা, শাশ্বতী দে আবারও কমেন্ট করেছো, সুজাতা দাস, তারপরে রূপা দে, রেখা অধিকারী, প্রদীপ দাস, তারপরে করেছো মৌমিতা দাস, তারপরে করেছো কৃষ্ণা মুখার্জি দি ভাই, তারপরে করেছো মোনালিসা সরকার, তারপর কমেন্ট করেছো মোনালি সরকার, তারপর কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্য, তারপরে হচ্ছে সোনার সুবীর, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, প্রিয়াঙ্কা গিরি দাস। আচ্ছা তোমরা কিন্তু কমেন্টগুলো খুব ভালো করেছিলে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়েছি, এখানে অনেক বড় অলরেডি ঘটনাটা হয়ে গেছে, যার জন্য কমেন্টে আমি নামগুলো তোমাদের বলে দিচ্ছি। কমেন্টগুলো পড়ার ইচ্ছে অনেক ছিল, কিন্তু অন্যদিন আবার বলবো, অসুবিধা নেই, কিন্তু তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে, থামবে না। আর যারা এতদিন নিয়মিত শুনতে একদম চুপচাপ তারাও কমেন্ট করো, দেখছি তোমরা 2-3 দিন ধরে কমেন্ট করছো, যারা এতদিন করোনি খুব ভালো লাগে, করতে থাকো, ঠিক আছে। প্রিয়াঙ্কা গিরি দাস হচ্ছে প্রিয়াঙ্কা গিরি দাস বেলেঘাটা সরকার বাজার থেকে কিন্তু কমেন্ট করে, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা। আচ্ছা মঞ্জুষা নন্দী দিভাই কমেন্ট করে, তারপরে কমেন্ট করে হচ্ছে স্বাস্তিক ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছে হচ্ছে জাসমিন খাতুন, তারপর কমেন্ট করেছো সঙ্গীতা, তারপরে শ্বেতা বিশ্বাস, তারপরে সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো সুপর্ণা, তারপরে রেখা অধিকারী আবারও করেছো। আর শ্রেয়াস ভাইয়ের তো কথা না বললেই নয়, কারণ শ্রেয়াস ভাই তো আমার একদম ড্রেস ম্যাচিং করে করে হাট পাঠিয়ে দিয়েছো, আজকে কি পাঠাবে বুঝতে পারছো, দেখেছো তো, ও তুমি তো আজকে তো পেয়েই যাবে ইমোজি। আচ্ছা তারপর আবারও কমেন্ট করে হচ্ছে শাশ্বতী দে, তারপরে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি কমেন্ট করেন, তারপর অভিরূপ সরকার আর্টস থেকে কমেন্ট করেছো, তারপরে স্বপ্না হালদার দিভাই, তারপরে সুমন কান্তি মান্না, তারপরে মাহি রয়, আবারও মাহি রয় করেছো, জল্পনা মজুমদার, বর্ষা সরকার, তারপরে কমেন্ট করেছো SK মসুয়ার রহমান, তারপর কমেন্ট করেছো সুমন রয়, তারপর সোনালি দোলই কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো আবারও মঞ্জুষা নন্দী, তারপর তমাল মণ্ডল কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, রাজীব জাসওয়ালও কমেন্ট করেছো, অর্পণ পাহাড়ি অফিসিয়ালও কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো মৌ ঘোষ, আচ্ছা তারপরে কমেন্ট করেছো স্বপন রাউত, অনেকগুলো লাভ হাট পাঠিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তারপর কমেন্ট করেছো উমা ঘোষ, আচ্ছা তারপরে কমেন্ট করেছো কীর্তি ভাস্কর, আচ্ছা তারপরে বাবলি ব্যানার্জি, বাবলিও কিন্তু আমাকে একদম দেখো, এই দেখো দেখেছো একদম হার্ট ম্যাচিং করে করে দিয়েছে, কালার ম্যাচিং করে করে হার্ট দিয়েছে। স্বপ্না হালদার, সুয়াতি বিশ্বাস, তারপরে সুতপা ব্যানার্জি, বেবি ঘোষ, আচ্ছা কিষাণু মান্না, তারপরে সুব্রত মাল, আচ্ছা 1 মিনিট, আচ্ছা সুব্রত তুমি বলেছো কি করে তোমাকে ঘটনা পাঠাবো প্লিজ বলবে, আচ্ছা রিনা তোমার নাম। আচ্ছা আমি একটা কথা বলি, খুব সিম্পল, দেখো কমেন্টে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপের, তুমি ইনস্টার একটা লিংক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করো, করে আমাকে ঘটনা শেয়ার করে দাও। আর যদি ইনস্টাতে ঘটনা পাঠাতে অসুবিধা হয় তাহলে পরে আমি তোমাদের দেখো প্রিন্ট করে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু ভয়েস মেসেজ করে ঘটনা পাঠাতে পারো। তারপরে স্বপ্না বাচাল দি ভাই লাভ পাঠিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। তারপর জল্পনা মজুমদার, নৌওয়ান ভাই, আমাদের নৌওয়ান ভাই তো সব সময়
ভালো ভালো উইশ করে, ভালো ভালো কমেন্ট করে। আচ্ছা, আমি একটুখানি পড়বো, কারণ এখানে আমাদের সৌমিক সরকার যিনি আছেন ওনার সাথে কথোপকথন হয়েছে। বলেছে আমাদের নোয়ান ভাই বলেছে আজকের ঘটনাটা খুব ভালো হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি ভ্যালুম হয়ে গেছে, একটু কমিয়ে দিলে ভূতের আভাসটা বেশি পাওয়া যায়। আর অনেকগুলো হার্ট দিয়েছো। আচ্ছা, এই প্রসঙ্গে আমাদের সৌমিক সরকার উনি বলেছেন এই কথাটা আমিও একবার বলেছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও কম হলে ভালো হয়। অবশ্যই দেখো, আমি হয়তো কোনো জায়গায় মাথায় রাখতে পারিনি, কমেন্ট পড়েছি বাই মিস্টেকলি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। হতে পারে ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি বলে এ না যে আমি তোমাদের কাছে ছোট হয়ে যাব, কারণ সত্যি কথা বলতে আমিও তো মনে করি যেরকম পরিবারের একজন তোমরা, সেরকম তোমরাও আশা করি তোমাদের পরিবারের কিছু তো মনে করো আমাকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ থেকে আমি এডিট করার সময় একদম স্লো দেবো। মিউজিকটা না দিলে পারে না, আমি দেখেছি অনেকে আগে কমেন্ট করতে কেন দাওনি, আর একটা কীরকম লাগে ফাঁকা ফাঁকা, কিন্তু হালকা একটা ব্যাকগ্রাউন্ড থাকলে পারে ঘটনাটা পুরো মুভমেন্টটা চেঞ্জ করে দেয়। তবে আমি একদম স্লো করে দেবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে। তারপরে জাসমিন কালাম আমাকে কমেন্ট করেছো, সোনাদি আমার কমেন্ট মিস হয়েছে প্লিজ বলে দিও। আপনি কাল বলে দেবেন। আচ্ছা, জাসমিন কালাম, ঠিক আছে, আমি বলে দিলাম, ওকে। আচ্ছা, গার্গী সুর তুমি অনেক কমেন্ট করেছো, সাথে অনেকগুলো ভালোবাসা দিয়েছো। প্রিয়াঙ্কা খাতুন লিখেছো হাই, হ্যালো প্রিয়াঙ্কা। আর নোয়ান ভাই বলেছো আরও একবার সোনু ডগিকে নিয়ে শর্ট ভিডিও বানাও। হ্যাঁ, আপলোড করব ভাই, একটুখানি আমি আজকে শুটিংয়ের ওখানেও ছিলাম, মানে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিন গেছে। আর সত্যি কথা বলতে তোমাদের কাছে লোকাবো না, সেটা হচ্ছে বিশ্বাস করবে কি না জানি না, আমাকে দেখে কেউ বলে না, আমার বাড়ির লোকও বোঝে না, কারণ আমি সত্যি কথা বলতে যত শরীর খারাপ হোক আমি ঘরে শুয়ে থাকতে একদম পারি না, টুকটাক টুকটাক করে এটা ওটা কাজ করতে থাকি। তোমাদের দাদাভাই প্রচণ্ড বকে, বলে শরীর খারাপ রেস্ট কেন নাও না। বিশ্বাস করবে না, আমি সারাক্ষণ নিজেকে অ্যাক্টিভ রাখি, আমি রেস্ট করি না, শুধু রাতের বেলা আমি ওই 4 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাই, ঠিক আছে। আর সারাক্ষণ আমি কাজ করতেই থাকি করতেই থাকি, সত্যি কথা বিশ্বাস করবে কিনা জানি না, সেটা হচ্ছে আমার খুব খুব শরীর খারাপ, কিন্তু আমাকে দেখে কেউ বোঝে না, বুঝবে না তোমরাও। আমি এরমভাবেই তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি, বুঝতে পারবে না। যাই হোক, তোমরা প্রে করো, সেরকমও কিছু না, আসলে সকাল থেকে বাইরে ছিলাম, ঠিকমতো খাওয়া হয়নি, খাইনি, বাড়িতে এসে খেতে খেতেও ভালো লাগছিল না, বাড়িতেও এসে খাইনি, মানে অবস্থা খুব খুব খারাপ। যাই হোক, এবার আস্তে আস্তে ভালো হয়ে যাবো, কারণ তোমরা শুনে নিয়েছো, এখন তোমরা অবশ্যই মনে মনে ভগবানের কাছে আমার জন্য প্রে করবে। যাই হোক, আজকের মতো আসছি, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আর সোমবার থেকে আমাদের শোনা কথায় দুপুর 2টোয় ঘটনা আসবে, রাতে তো যেরকম পাচ্ছ পাবেই। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কমেন্টে জানিও যে ঘটনাটা কেমন লাগলো। টাটা।